ওখানে যে ছবিটা উঠবে সেটাই পাসপোর্টে আসবে। তাই সেইভাবে প্রিপেয়ার হয়ে যেও যে তোমরা কোন ছবি, কিরম জামা পরা ছবি, কিরম দেখতে পাওয়া ছবি রাখতে চাও সেই বুঝে যেও। আরো একটা ম্যান্ডেটরি জিনিস, সেটা হচ্ছে অনেকেই আমরা আধার কার্ডের একটা থার্ড পার্টি কপি দেখবে এইটুকু ওই স্মার্ট কার্ডের মতো বানাই, ওটা কিন্তু ভুলেও পাসপোর্ট অফিসে নিয়ে যাবে না। 12 মিনিট, এখান থেকে 2 মিনিট লাগে ম্যাক্সিমাম যেতে, 12 মিনিট অনেক টাইম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মানডে, সপ্তাহ শুরু হচ্ছে, তো অফিস যেতে হবে আর কি। তো সেজন্য আমি তো রেডি হয়েই গেছি, সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, সোমবারের পুজো ছিল আমার, সবকিছু করে এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন বাজে 10:10। আর আমরা আজকে তো শাটেল বুক করেছি, কারণ গাড়িটা দেওয়া আছে সার্ভিসিংয়ে। তাই 10:22 নাগাদ আমাদের শাটেলটা বুক করা। ট্যাব এবার ব্রেকফাস্টটা করবে, তারপরে রেডি হবে, আর আমি রেডি হয়ে গেছি। জাস্ট বেরোলাম অফিসের জন্য, বাজে এখন 10:10। আমাদের 10:22-এ শাটেল বুক করা। আর এখানে শাটেলটা ছাড়ে ওই সিটির মোড়ে নীলকুঠি ওষুধের দোকান আছে, ওটার সামনে থেকে। 12 মিনিট, এখান থেকে 2 মিনিট লাগে ম্যাক্সিমাম যেতে, 12 মিনিট অনেক টাইম। আর আজকে একটু হালকা ওভারকাস্ট কন্ডিশন, এই কড়া রোদ। হ্যাঁ, প্রেডিকশনেও আছে যে সারাদিন একটু মেঘলাই থাকবে, বাট বৃষ্টির কোনো সম্ভাবনা এখন অবধি নেই। হবে হবে মনে হচ্ছে, এরকম সাংঘাতিক গরম অনেকদিন পরপর টানা পড়লেই আমি দেখেছি বৃষ্টি চলে আসে। এই অফিস থেকে ফিরলাম জাস্ট একটু আগে, এসে চাটা খেলাম, আর সুপর্ণা ওই গাছে জল টল দেওয়াগুলো পেন্ডিং ছিল ওগুলো করলো, আর আমি এই দোকানটা খুলে বসেছি, কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করব। আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা জাস্ট রিয়েলাইজ করলাম যে সেদিন যে আমরা পাসপোর্টের ওটা রিনিউ করিয়ে এলাম, আসার পর প্রায় 1 সপ্তাহ হতে চললো, কি কি লেগেছে, কি করেছিলাম আমরা ডিটেলে কিছুই বলিনি, কারণ ওই দিন তো ওখানে করা সম্ভব হয়নি। তারপর আমরা আর সেই সময় সুযোগটাও পাইনি যে কি কি লেগেছে সেটা বলার। আর এটা আরোই কেন বলার, কারণ এই ইনফরমেশন গুলো না খুব ইউজফুল। কেউ নিজেরা পাসপোর্ট করায়, কেউ কাউকে দিয়ে করায়, সে যাই করুক, কিন্তু ওখানে গিয়ে যে প্রসেসগুলো হয় সেগুলো সম্পূর্ণ নিজেকেই হ্যান্ডেল করতে হয়, এবং কিছু ছোটখাটো ভুল ত্রুটির জন্য পাসপোর্ট অফিস থেকে আবার রিশিডিউল করে ডেট নিতে হয়, কারণ ডকুমেন্টের গন্ডগোল থাকলে। তা আমাদের যে প্রসেসটা পরপর হয়েছে, এবং ওই দিন আমাদের সবকটা বক্সই টিক ছিল, এবং আমাদের পুরো প্রসেসটা হওয়ার পর আমরা চলে এসেছি, কিছু কোথাও অসুবিধা হয়নি। তা আমাদের কাছে যা যা ইনফরমেশন রয়েছে আমরা সব 1 by 1 শেয়ার করে দেবো। আপাতত কয়েকটা কাজ রয়েছে, সেই কাজগুলো র্যাপ করে নিই, করে একদম গুছিয়ে জিনিসপত্রগুলো নিয়ে বসবো। আর কি ডকুমেন্ট লাগছে, কি ডকুমেন্ট ওখানে নিয়ে যেতে হবে, কার্ড জেরক্স লাগবে, কি কি লাগবে সব শেয়ার করে দেবো। তবে হ্যাঁ, এটাই যে আমরা যে ডিটেলটা শেয়ার করব, বা আমি যে ডিটেলটা শেয়ার করব, সেটা হচ্ছে একান্তই পাসপোর্ট রিনিউয়ালের ক্ষেত্রে। এখন নতুন পাসপোর্ট করার জন্য এক্সট্রা কি কি ডকুমেন্ট লাগে সেটা আমি এখনো জানি না। যদি আমার কাছে ইনফরমেশনটা থাকে, আমি অবশ্যই একটা সেপারেট, যেরকম আমি সেনগেন ভিসার আগে আলাদা ভিডিও করেছিলাম, ওরকম একটা পাসপোর্ট রিনিউয়ালের কমপ্লিট ভিডিও করে আমি শেয়ার করে দেবো। আজ সোমবার, যেহেতু আমার তো ভেজ, আর তার উপর আজকে অফিস থেকে ফিরে জানলাম যে রিঙ্কুদি আসেনি। হয়তো গরমের জন্য হবে, কিছু শরীর টরীর খারাপ হয়েছে, তাই ভালো মাই আজকে রান্না টান্না করেছে। তো রাত্রিরের রান্নাটা আমি ভাবছি, রাত্রিরের তরকারিটা স্পেশালি আমি করব ভাবছি, আর ভেজই তো তো ভাবছি এই একটা বাটি চচ্চড়ি হয় নিরামিষে, তো সেটাই বানাবো। এখন নিচে যাব, এখন এই 7:30 বাজছে, মোটামুটি কাজকর্ম হয়ে গেছে অফিসে। আর রুটি মনে হয় যদি ইচ্ছা হয় তাহলে করব, না হলে পরে কিনে নেবো বাইরে থেকে। তাহলে শুরু করছি পাসপোর্ট রিনিউ করতে কি কি এখন অবধি আমাদের লেগেছে তার ডিটেল। আর আমি সব পয়েন্টগুলো মোটামুটি বুলেট করে লিখে নিয়েছি, যাতে কোথাও আটকাতে না হয়। আর সেকেন্ড হচ্ছে, আমি এই প্রসেসটা পুরো ওই ভ্লগ টাইপেরই দিচ্ছি আর কি, ওই ইনফরমেটিভ ভিডিওর মতো আমি পরে শেয়ার করব, যখন আমার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে আর ইন্টারনাল কিছু যদি থাকে সেগুলো হয়ে যাওয়ার পর অ্যাকচুয়াল পাসপোর্টটা যখন আমি হাতে পাবো, তখন আমি পুরো জিরো স্টেপ থেকে লাস্ট স্টেপ অবধি কী কী লাগছে ডকুমেন্ট করে আরেকটা ভিডিও আপলোড করে দেবো পরবর্তীকালে রেফারেন্সের জন্য। তাহলে ফার্স্ট হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবার এটা কোনো এজেন্টকে দিয়েও না হতে পারো, নিজেরা যদি পাসপোর্ট দিয়ে সাইটে লগ ইন করে নিতে চাও নিতে পারো। প্রসেসগুলো খুবই ইজি, ওখানে ডিটেলস থাকে, সেই ডিটেলসগুলো ফর্ম ফিল আপের মতো ফিল আপ করতে হবে, আর কয়েকটা ডকুমেন্টের নাম্বার ওখানে আপলোড করতে হয়, তাহলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। ওখানে ডেট দেখায়, ডেটের মতো তুমি অ্যাপ্লাই করলে সেই ডেট ওয়াইজ দিল্লি থেকে একটা টাইম স্লট বুক হয়ে আসবে, অ্যাপয়েন্টমেন্ট বুকড।
এই অ্যাপয়েন্টমেন্টের যদি ইদার তোমরা নিজে করছো বা এজেন্টকে দিয়ে করাচ্ছ, তার একটা বুকিং ফর্ম হয়, মানে হওয়ার পর একটা ফর্ম জেনারেট হবে। এবার ওই ফর্মটা কিন্তু ম্যান্ডেটারি নয়, বারবার বলছি ম্যান্ডেটারি নয়। আমি নিজে SMS দেখিয়েই পুরো কাজ হয়ে গেছে, তাই ওটা তোমার ইচ্ছা হলে নিয়ে যেতে পারো, কিন্তু ফোনে যে SMS-টা আসবে সেই SMS-টা অবশ্যই নিয়ে যাবে। এবার যেদিন তোমার অ্যাপয়েন্টমেন্ট, যেমন আমাদের বুধবার দিন দুপুর 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাহলে ওরা তোমায় বলবে 11টা 15-এ গেটে পৌঁছাতে। এখন আমি ওই ভিডিওতে দেখিয়েছি যে ওই রুবির মুখে যে মেন গেটটা ছিল ওই গেটটা দিয়ে ঢোকে না, পিছন দিক দিয়ে ঘুরে আসতে হয়। যদি না দেখে থাকো ওই ব্লগটা ফলো করে নিও কিভাবে কোথা দিয়ে ঢুকেছি আমরা। তো ওই পিছন দিক দিয়ে ঢুকবে, ঢুকে এসে সেই সামনেই লাইন দিতে হবে, গেলেই বুঝতে পারবে কোথায় লাইন। ওখানে গিয়ে লাইনে দাঁড়াবে। লাইনটা খুব তাড়াতাড়ি এগোয়, এমন কিছু সময় লাগবে না। তারপর ওই গেটের মুখে সবার আগে SMS-টা দেখাবে যে তোমার নামে এসছে এই অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং টাইমিং, ওটা দেখে ওরা ভিতরে ঢুকতে দেবে ফার্স্ট। আচ্ছা, এটা তুমি ওই যে নিয়ে যাচ্ছ তার আগে তুমি কি কি ডকুমেন্ট তোমার লাগবে সেটা ভালো করে নোট ডাউন করে নাও। রিনিউ করার জন্য ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে অরিজিনাল পাসপোর্ট যেটা এখন রয়েছে, তার সাথে ভোটার, আধার, প্যান, এই তিনটেই লাগবে। ওই দিন হয়তো তোমার থেকে কেউ দেখতে চাইলো না, বাট ডকুমেন্ট ওয়াইজ এই তিনটে কিন্তু অবশ্যই লাগবে, অরিজিনাল পাসপোর্ট, ভোটার, আধার, প্যান। এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেটা গ্র্যাজুয়েশনের হতে পারে, মাস্টার ডিগ্রির হতে পারে, M.Tech, B.Tech, MBA, এনিথিং, বাট যেটা তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন তার সার্টিফিকেটটা লাগবে, আর মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। এইগুলোর জেরক্স অবশ্যই নিতে হবে। আমি রিকমেন্ড করব যা যা টোটাল ডকুমেন্ট হচ্ছে তার সবই 1 কপি জেরক্স করে নিয়ে যাও, জাস্ট টু বি সেফ দেন সরি। আমরা বলা যায় না কখন কি লাগে। আর হচ্ছে যদি ধরে নিচ্ছি কারো প্যারেন্টস ডিসিজড মানে মারা গেছেন, সেক্ষেত্রে প্যারেন্টসের ডেথ সার্টিফিকেটটা নিয়ে যাওয়া কিন্তু খুব সুবিধার। কেন সেটা আমি পরে বলছি। এই হলো ডকুমেন্ট। গুড টু হ্যাভ ডকুমেন্টস কি কি, সেটা হচ্ছে তোমার সবকটা মার্কশিট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ICSE, CBSE যাই হোক, মানে আমি লেভেলগুলো বলছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন, তারপর মাস্টার থাকলে মাস্টার, তার সবকটার মার্কশিট, অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড শুধু লাগবে হচ্ছে মাধ্যমিকের, বাকিগুলো দরকার নেই, এবং সার্টিফিকেট, যেমন স্কুল লিভিংস আমরা একটা 12-এর পর সার্টিফিকেট পাই, মাধ্যমিকের একটা সার্টিফিকেট পাই, গ্র্যাজুয়েশনের তো অবশ্যই সার্টিফিকেট পাই, প্রত্যেকটার একটা সার্টিফিকেট থাকে না, সেই সার্টিফিকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গেল ডকুমেন্ট পার্ট। তো এবার আমরা সবার প্রথমে কি করলাম, ভিতরে ঢুকলাম, ঢুকেই একটা লাইন পড়বে কাউন্টারের, ওখান থেকে টোকেন নাম্বার জেনারেট করে দেয়, সেখানে কিন্তু জেরক্স দিতে হবে। জেরক্স যদি না করে নিয়ে যাও, ওখান থেকে আবার বেরিয়ে গিয়ে জেরক্স করে এনে ওদের দিতে হয়। তাই আগে থেকেই বলছি প্রত্যেকটা কপি জেরক্স করে নিয়ে যাবে। এই জেরক্সের সময় দিতে হবে তোমার সার্টিফিকেট, ভোটার, আধার, প্যান আর পাসপোর্ট, এর জেরক্স ওদের কাছে দেবে। আর একটা যে কোনো অরিজিনাল পাসপোর্টটা, তো যেহেতু তুমি পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছ, অরিজিনাল পাসপোর্টটাই, অরিজিনালটা ওদের দেখাবে। আর এরপরে ওরা একটা ফর্ম জেনারেট, আর SMS-এ ওই টোকেন যে নাম্বারটা এসছে তোমার কাছে অ্যাপয়েন্টমেন্টের, ওই অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা ওদের দেবে। ওদের কাছে সব ডিটেল আছে, ওরা তোমাকে একটা পুরো ফর্ম জেনারেট করে দিয়ে দেবে উইথ টোকেন নাম্বার। শুরুতে ঢুকেই একটা লাইন যেখানে টোকেন দিচ্ছে, তারপরেই বাদিকে গিয়ে হচ্ছে পরপর 3টে স্টেজ, স্টেজ 1A, স্টেজ B, স্টেজ C, ওটাই হচ্ছে লাস্ট, তারপরে এক্সিট। আচ্ছা, এবার প্রত্যেকটা টোকেন নাম্বার কোন কাউন্টারে যাবে সেটা ওখানে লেখা থাকে। আমার যেমন A29 ছিল, এবার আমি A29-এ গেলাম, ওখানে আগে বসিয়ে আমার ছবি তোলালো। তো ওখানে যে ছবিটা উঠবে সেটাই পাসপোর্টে আসবে, তাই সেইভাবে প্রিপেয়ার হয়ে যেও যে তোমরা কোন ছবি, কিরম জামা পরা ছবি, কিরম দেখতে পাওয়া ছবি রাখতে চাও, সেই বুঝে যেও। তারপর ওখানে সবার আগে গিয়ে ছবিটা তোলে, তারপর তোমার ডকুমেন্টগুলোকে একবার ভেরিফাই করায়, একটা স্ক্রিন ওদের সামনে থাকে, একটা তোমার দিকে থাকে, তুমি দেখে নিতে পারবে সব ডিটেল ঠিক আছে কিনা। মেক শিওর তোমার সবকটা বানান ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর ওখান থেকে ওরা ওকে করে দিলে কাউন্টার বি। এবার বিয়ে তো আমার যেমন B6-এ পড়েছিল, ওখানে হয় ভেরিফিকেশন, ওখানে ভেরিফিকেশনাল অফিসাররা বসে থাকে, ওরা ডকুমেন্টটা ভেরিফাই করে। আরও একটা ম্যান্ডেটরি জিনিস, সেটা হচ্ছে অনেকেই আমরা আধার কার্ডের একটা থার্ড পার্টি কপি দেখবে এইটুকু ওই স্মার্ট কার্ডের মতো বানাই, ওটা কিন্তু ভুলেও পাসপোর্ট অফিসে নিয়ে যাবে না, ওটাকে ওরা ভ্যালিড মানে না। ওরা বলবে এটা থার্ড পার্টি আধার কার্ড, এটার কোনো ভ্যালিডিটি আমাদের কাছে নেই, অরিজিনাল আধার কার্ড দিন, আর নাহলে পরের দিন রিশিডিউল করে আসুন। তাই ভুলেও কোনো থার্ড পার্টি এইসব জিনিস নিয়ে যাবে না, অরিজিনাল ওই লম্বা যে আধার কার্ড ওটাই নিয়ে যাবে, প্যান, ভোটার এবং তোমার পাসপোর্ট। আচ্ছা,
এবার বি কাউন্টারে গেলে বি কাউন্টারে ওখানে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে কিছুই না, জাস্ট জিনিসপত্র মানে ওই তোমায়ও বলতে পারে যে এই ডকুমেন্টটা দেখাও। আমাকে যেমন বলেছিল যে মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখাও। আমার থেকে কোয়ালিফিকেশনের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা আমার থেকে চাইনি, আমি শুধু মাধ্যমিকের ওটা দেখিয়েছি, প্যান কার্ড দেখি আর অরিজিনাল পাসপোর্টটা দেখতে চেয়েছে। এই তিনটে দেখলো, কোনো প্রশ্ন করলো না, বললো চলে যাও সি কাউন্টারে। এবার চলে যাও না মানে আমি ওয়েট করব, আমার জন্য অ্যালটেড সি কোন কাউন্টারটা আছে সেটা অ্যালট হবে, তারপরই সেখানে যেতে পারবো। এই সময়টা বি থেকে সিতে আমাদের বেশ কিছুক্ষণ টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টা। তো ওটা ওই দিন একটু রাশ বেশি ছিল বলে। যখন আমি সিতে গেলাম, তারপর সিতে যাওয়ার পর আমার এই সেম জিনিসগুলোই চেক করলো। পাসপোর্টটা লাস্টে নিয়ে ওর মধ্যে একটা স্ট্যাম্প দিয়ে দিল যে দিস পাসপোর্ট ইজ ক্যান্সেলড বাট ইফ দেয়ার ইজ এনি ভিসা দ্যাট উড বি অ্যাপ্লিকেবল। মানে আমার যদি অলরেডি এক্সিস্টিং কোনো ভিসা লেগে থাকে বা আমি ট্রাভেল করতে চাই পরের পাসপোর্ট আসার পর, সেক্ষেত্রে আমি এই পাসপোর্টটা নিয়ে দেখাতে পারবো ভিসাটা, কিন্তু এই পাসপোর্ট দিয়ে এই পিরিয়ড অফ টাইম মানে যতদিন ওই ক্যান্সেল স্ট্যাম্পটা মারলো আর যতদিন না নতুন স্ট্যাম্পটা আসছে তার মাঝে কিন্তু ট্রাভেল করা যাবে না। তাহলে যদি কোনো ট্রাভেল প্ল্যান থাকে সেই সময় কিন্তু এইটা করো না। মানে আমি ভাবতাম হয়তো যতদিন না ওইটা আসে ততদিন এটা ক্যান্সেল হবে না, কিন্তু সেটা ভুল, আমার ধারণাটা ভুল ছিল এবং সেটা আমি বুঝে গেছি। তাই মেক শিওর যে এরম টাইমেই তোমরা এটা করো যে সময় তোমাদের কোনো ট্রাভেল প্ল্যান নেই, বা কোথাও কোনো জয়েনিং এর জন্য তোমার পাসপোর্ট দিতে লাগবে অফিসিয়াল হিসেবে, সেই সময় কিন্তু এটা করো না, কারণ কিন্তু এই সময় তোমার পাসপোর্টটা ইজ ক্যান্সেল স্টেটাসে থাকে। আচ্ছা, এই স্টেপগুলো হলো। আর আমি একটা যেটা জিনিস জানলাম সেটা হচ্ছে যেহেতু আমার আধার কার্ডটা অনেকদিন আগে, সবারই যেমন শুরুতে আধার কার্ড করা, সেই সময় আমার ছবিটা একটু ছোটদের মতোই ছিল। উনি বললেন যে এই আধার কার্ডের ফটোটাও কিন্তু আপডেট করে নেওয়া যায় ইজিলি, আধার পরিষেবা কেন্দ্রে গেলে ওটা করে নিও, নাহলে কিন্তু এই ভেরিফিকেশনগুলো অনেক সময় পুলিশ ভেরিফিকেশনে অসুবিধা হতে পারে, হবেই মানে কনফার্ম না বাট হতে পারে, সেক্ষেত্রে ওটা আপডেট করে নেওয়া ভালো। এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য স্ট্যাম্পও মেরে দিয়েছে আমার ফর্মে, তারপর সি কাউন্টার থেকে এক্সিট করে আমরা বেরিয়ে আসি। এই প্রসেসটায় টোটাল লাগে 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট, এছাড়া আর কিছু নেই। মেনলি যেটা বলার সেটা হচ্ছে সব ডকুমেন্টের অরিজিনাল আর জেরক্স প্লিজ সাথে নিয়ে যেও। যদি সাথে নিয়ে গিয়ে থাকো তাহলে মানে চাইলে সঙ্গে সঙ্গে বার করে দেওয়া যায়, আদারওয়াইজ পাসপোর্ট অফিসাররা কিন্তু ওয়েট করবে না, মানে তুমি এটা বললে ওরা শুনবে না যে একটু দাঁড়ান আমি বাড়ি থেকে নিয়ে আসছি, তোমাকে রিশিডিউলই করতে হবে, আর সেটা পেতে আবার হয়তো 15-20 মিনিট মিনিমাম লাগবে। সেকেন্ড হচ্ছে বাবা মার যেটা ডেথ সার্টিফিকেটের কথা বললাম, অনেক সময় হয় কি বাবা মার নামে স্পেলিংয়ে গন্ডগোল থাকে, বা অনেকে কি করে, ধরো আশিস কুমার দাস, জাস্ট রেফারেন্স, এনাকে আমি চিনি না, এনার কিন্তু এই ইনফরমেশনে কোনো হাত নেই, জাস্ট আমি এজ এন এক্সাম্পল দিচ্ছি, আশিস কুমার দাস, তার ছেলের পাসপোর্টে লেখা আশিস দাস, এই সময় বা কোনো ডকুমেন্টে আধার কার্ডে লেখা আশিস দাস, এইখানে হবে সমস্যাটা। এবার এই ক্ষেত্রে যদি বাবা বা মা উনি না থাকেন, তখন কি হয়, তখন ডেথ সার্টিফিকেটটা যদি দেখানো যায় যে ইনি অলরেডি গত হয়েছেন, ইনি আর নেই, সেক্ষেত্রে ওরা কনসিডার করবে শুধুমাত্র ডেথ সার্টিফিকেট দেখলে, এবং যে নামটা অ্যাকচুয়াল ডেথ সার্টিফিকেটে আছে সেই নামটা ওখানে বসিয়ে দেবে। এই প্রসেসটা যদি ডেথ সার্টিফিকেট নিয়ে যাও প্রসেসটা ইজি হবে, যদি না নিয়ে যাও তাহলে কিন্তু আবার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তাই বারবার বলছি এই জিনিসটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে, থার্ড পার্টি আধার কার্ড নেবে না, যা যা ডকুমেন্ট তুমি জানো আছে, দরকার হলে বার্থ সার্টিফিকেট থাকলে সেটাও নিয়ে যাও, যা আছে নিয়ে যাও, নিয়ে যেতে কোনো অসুবিধা নেই। এই ছিল প্রসেস। হওয়ার পরে আমাদের কাছে এসএমএস চলে আসে, প্রত্যেকটা স্টেপেই আমাদের কাছে একটা এসএমএস এসছে যে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, লাস্টে এলো যে ইউর দিস হ্যাজ বিন প্রসেস, প্লিজ কন্ট্যাক্ট ইউর লোকাল পুলিশ স্টেশন বলে পুলিশ স্টেশনের নাম দিয়ে বোথ ইমেলে এসছে এবং মেসেজে এসছে, এবং এরপর পুলিশ স্টেশন থেকে আমার কাছে যোগাযোগ করবে, অথবা হয়তো আমার বাড়িতে পুলিশ ভেরিফিকেশনে আসবে, যেটা আমি শুনেছি। তারপর কি হবে সেটা তারপরেই জানাচ্ছি। এইগুলো হলো প্রসেস, মোটামুটি এগুলো জানিয়ে রাখলাম, এবং যেরকম বললাম সব পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আমি একদম ডকুমেন্টেড ওয়েতে একটা ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো। গলাটা শুকিয়ে গেছে, একটু জল খাই, আর সুবর্ণা আমার জন্য বানিয়েছে ওটস চিলা, সেটা খেতে গেলাম। বাই। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এবার আলুগুলোকে কাটবো হচ্ছে আলু ভাজার মতন করে। আলু ভাজার সাথে আমি কিছু পটল অ্যাড করেছি। এবার এই আনাজগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াইতে, তার সাথে একটু সর্ষের তেল, কালো জিরে, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা অ্যাড করেছি, আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করবার পরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি।
জল দিয়ে হাই ফ্লেমেতে গ্যাসে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে বসালাম কারণ যেহেতু এটা কাঁচা আছে তার জলটাও অনেকটা পরিমাণে, তো ফুটতে সেদ্ধ হতে সময় লাগবে বলে নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকের রাতের ডিনার কমপ্লিট। এই বেরোচ্ছি একটু আড্ডা মারতে। বাহ! আর এই সুবর্ণাটা খুব সুন্দর একদম পাতলা বাটি চচ্চড়ি করেছিল আলু আর পটলের, আর সেটা খেলাম একটা আটার শাঁকা পরোটা দিয়ে। যদিও তাতে এত কমই তেল ছিল, সেটাকে পরোটা বলে কোয়ালিফাই করাটা খুবই ডিফিকাল্ট, বাট তাও বেশ সুন্দর একটা ডিনার হলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।